ইরানের একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে মহিলাদেরকে ৪ দেয়ালে বন্দি করে রাখা হতো। এমনকি তারা যদি বাইরে কারো সঙ্গে কথা বলতো তাহলে পড়তে হতো কঠোর শাস্তির সম্মুখে। কিন্তু হঠাৎ করেই সুরাইয়া নামের একটি মেয়ে এক ভয়ঙ্কর প্ল্যানের সম্মুখীন হয়। গ্রামে রটে যায় যে সে একজনের সঙ্গে পরকীয়া করছে, যে কারণে শাস্তি হিসেবে তাকে পাথর মেরে হত্যা করা হবে। কিন্তু আসলে সে কি পরকীয়া করেছিল? চলুন বন্ধুরা, মুখোমুখি হওয়া যাক এক ভয়ঙ্কর ঘটনার। তবে এখানে বলে রাখি, আমি শুধু মুভিটা এক্সপ্লেন করছি, কোনো জাতি, কোনো ধর্ম এবং কোনো দেশকে আমি ছোট করছি না। মুভির শুরুটা হয় ইরানের কুপায়াসা নামের একটি গ্রামকে দেখিয়ে। আর শহর থেকে অনেকটা দূরে হওয়ার কারণে এখানকার মহিলাদের সঙ্গে দাসীদের মতো ব্যবহার করা হতো। সেই গ্রামে জারা নামের একজন মহিলাকে দেখা যায়। সে নদীর পাশে বসে কিছু হাড়গোড় জড়ো করছিল। এরপর সে ওই হাড়গুলোকে সেখানে দাফন করে দেয়। এটা দেখে বোঝা যায় যে ওটা হয়তো কোনো মানুষের হাড় ছিল। এরপর ফ্রেডরিক শাহেনজান নামের একজন রিপোর্টারকে দেখা যায়। সে আসলে কোনো একটা প্রজেক্টের জন্য এই কুপায়াসা গ্রামে এসেছে। তবে গ্রামের পথ ভালো না হওয়ার কারণে আসার পথেই তার গাড়িটা নষ্ট হয়ে যায়। সে এখন রাস্তা থেকে ছোট্ট একটা বাসের সঙ্গে তার গাড়িটাকে বেঁধে একটা ওয়ার্কশপে নিয়ে আসে। এদিকে জারা নামে সেই মহিলাটি ফ্রেডরিককে দেখতে পায় এবং তার পিছু পিছু সেই ওয়ার্কশপে চলে আসে। যারা এসে তার সঙ্গে কথা বলে জানতে পারে যে সে একজন ফরাসি সাংবাদিক। যারা ফ্রেডরিককে জানায় সে তাকে গোপন কিছু কথা বলতে চায়। এই কথা শুনে ফ্রেডরিকও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাও? তবে যারাকে ফ্রেডরিকের সঙ্গে কথা বলতে দেখে সেই গ্রামের মৌলবি আর গ্রাম প্রধান সেখানে চলে আসে। তারা যারাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। যারা যেতে গ্রাম প্রধান আর মৌলবি ফ্রেডরিককে জানায় যে এই মহিলাটি পাগল হয়ে গেছে, ওর কথায় কান দিও না। তবে তাদের কথা শুনে ফ্রেডরিকের বুঝতে বাকি থাকে না যে তারা চায় না যারা কোনো সত্যি প্রকাশ করুক। এদিকে যারাকে দেখা যায় সে দূরে চলে গেলেও সে লুকিয়ে লুকিয়ে ফ্রেডরিকের উপর নজর রাখছিল। তাকে সে খুবই ফলো করছিল। এরপর ফ্রেডরিক একটা দোকানে চা খেতে বসলে যারা একটা কাগজে নিজের বাড়ির রাস্তা চিহ্নিত করে সেটা তার দিকে ছুঁড়ে মারে। কারণ সে খুব ভালো করে জানতো যে এই গ্রামের লোকরা তাকে কোনোভাবেই সত্যি বলতে দেবে না। যদিও প্রথমে ফ্রেডরিক জারার বাড়িতে যেতে চাইছিল না, কিন্তু জারার বারবার রিকোয়েস্টের কারণে সে অবশেষে জারার বাড়িটা খুঁজে পায় এবং তার বাড়িতে চলে যায়। যারা তাকে দেখে অনেক ধন্যবাদ জানায়। তবে ফ্রেডরিক তাকে বলে, যা বলার তাড়াতাড়ি একটু বলবেন, আমাকে আবারও শহরে ফিরে যেতে হবে। যারা বলে, আমি চাই আপনার রেকর্ডারটা অন করে আমার বলা প্রতিটা কথা পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে দিন। এই কথা শুনে ফ্রেডরিকও তার রেকর্ডার অন করে সামনে রাখে। রেকর্ডার অন হতে যারা বলতে শুরু করে যে এই গ্রামের লোকরা এতটাই জুলুম করেছে মহিলাদের সাথে, যেটা শয়তানের সঙ্গে তুলনা করলে ভুল হবে। সে জানায় তার বোনের মেয়ের নাম ছিল সোরায়া। সে ছিল অনেক সহজ সরল একটি মেয়ে। সোরায়ার স্বামীর নাম হলো আলী। সোরায়ার 2টি ছেলে ও 2টি মেয়ে ছিল। তবে তার স্বামী আলী ছিল ভীষণ বদমেজাজি। একটু কিছুতেই সে সোরায়ার উপর হাত তুলে দিত। এমনকি সে তার বাচ্চাদের সামনে সোরায়াকে জানোয়ারের মতো মারধর করত। এত কিছুর পরেও সোরায়া কোনোদিন কিছু বলেনি। সে সবসময় চেষ্টা করত তার স্বামীর কথা মতো চলার জন্য। আলী শহরের একটা জেলের গার্ড হিসেবে কাজ করে। যদিও সে প্রায় সময় সোরায়াকে মারধর করত, কিন্তু সোরায়া কোনোদিনও তার প্রতিবাদ করত না। এমনকি সে তো কাউকে তার কষ্টের কথাও জানায়নি। তবে একদিন আলীর চোখ পড়ে পাশের গ্রামের 14 বছরের একটি মেয়ের উপরে। আসলে সেই মেয়েটির বাবা সেই জেলে বন্দী ছিল যেখানে আলী কাজ করত। মেয়েটির বাবার অনেক বছরের সাজা হয়েছিল। তখন মেয়েটির বাবা আলীর সঙ্গে চুক্তি করেছিল যে আলী যদি তাকে জেল থেকে বের করতে পারে তাহলে আলীর সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে। কিন্তু আলীর এমন আর্থিক অবস্থা ছিল না যে সে একই সাথে 2 বউয়ের ভরণপোষণের দায়িত্ব নেবে। তাই সে চাইছিল সোরায়াকে ডিভোর্স দিতে, যাতে করে সে ওই মেয়েটাকে বিয়ে করতে পারে। কিন্তু সোরায়া কিছুতেই আলীকে ডিভোর্স দিতে চাইছিল না। কারণ কোনোভাবে সে যদি আলীকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আলী তার 2 ছেলেকে নিয়ে চলে যাবে আর সোরায়ার কাছে তার 2 মেয়েই থেকে যাবে। কিন্তু সোরায়াও তার মেয়েদেরকে সহ্য করতে পারত না সংসারের অভাবের কারণে। তাই সে কিছুতেই এই 2 মেয়েকে নিয়ে থাকতে চাইছিল না। আলী অনেকবার চেষ্টা করেও কিছুতেই সোরায়াকে রাজি করাতে পারছিল না। তাই সে সোজা চলে যায় তাদের গ্রামের মৌলবীর কাছে এবং তাকে জানায় যে সে যেন সোরায়াকে বুঝিয়ে বলে, কারণ এই গ্রামের সবাই তার কথা মেনে চলে। কিন্তু মৌলভী কিছুতেই কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে রাজি হচ্ছিল না। তবে এই কথা শুনে আলী তাকে ব্ল্যাকমেল করে বলে সে যদি তাকে সাহায্য না করে তাহলে গ্রামের সবার কাছে তার পাস্টের ব্যাপারে জানিয়ে দেবে। আসলে এই মৌলভী একজন জেলখাটা আসামি ছিল, আর এই কথা আলী ছাড়া গ্রামের আর কেউ জানত না। আর তখন সে নিজেকে বাঁচাতে সোরাইয়াকে বোঝানোর জন্য তাদের বাড়িতে চলে যায়। সে তাকে মানানোর জন্য এটাও বলে যে সে যদি আলীকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আলী তাকে 1 খণ্ড জমিসহ এই ঘরটাও দিয়ে দেবে। কিন্তু সোরাইয়া তার এই কথায় কিছুতেই রাজি হয় না, কারণ অতটুকু জমি দিয়ে তারা 3 জন কি করে খাবে, কি করে বাঁচবে। তখন মৌলভী সোরাইয়াকে দেখে তাকে অফার দেয় যে তুমি যদি আলীকে ডিভোর্স দাও তাহলে আমি তোমাকে নিজের উপপত্নী বা রক্ষিতা হিসেবে রাখব।
আর সেই তাদের সব ধরনের দেখভালের দায়িত্ব নেবে। এরই মধ্যে সেখানে যারা এসে হাজির হয়, যারা মৌলভীর এসব কথা শুনে তাকে অনেক বাজে বাজে কথা শোনায় আর অপমান করে ঘর থেকে বের করে দেয়। এত অপমান মৌলভী কিছুতেই সহ্য করতে পারছিল না, তাই সে যেতে যেতে বলতে থাকে, আমি তোমাদের জীবন ছারখার করে ছাড়ব। মৌলভী যেতে যারা সোরাইয়ের কাছে জিজ্ঞাসা করলে সেই মেয়েটির ব্যাপারে জানতে পারে, যাকে কিনা আলী বিয়ে করতে চাইছে। এরপর রাত হলে আলী আসলে সোরাইয়া তাকে খাবার খেতে ডাকে, কিন্তু খাবার ভালো হয়নি এই অজুহাতে সে সোরাইয়াকে যা নয় তাই বলে গালিগালাজ করতে শুরু করে। এমনকি এখানে আলী নিজের 2 ছেলেকেও সোরাইয়ার বিরুদ্ধে উস্কে দিয়ে বলে, সোরাইয়া চায় না যে তোমরা ভালোভাবে শহরে গিয়ে বড় হও। এই কথা শুনে 2 ছেলেই বাবার পক্ষ নিয়ে তাদের মাকে বকতে শুরু করে। আর সব শুনে এই প্রথমবার সোরাইয়া ভীষণ রেগে যায় আর প্রতিবাদ করে। তবে এতে করে আলী রেগে মেগে সোরাইয়াকে ভীষণ মারধর করতে শুরু করে। এরপর সোরাইয়া তার 2 মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে জারার বাড়িতে চলে আসে। যারা তখন সোরাইয়াকে বুঝিয়ে বলে যে পুরুষ মানুষ যদি রেগে যায় তাহলে তাদের মুখের উপর কথা বললে অশান্তি বাড়ে। সে সোরাইয়াকে আলীর কাছে ক্ষমা চেয়ে নিতে বলে। তারা যখন কথা বলছিল ঠিক সেই সময় হাশেম নামের একজন লোক এসে জারাকে বলে তার স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়েছে। এই কথা বলে সে জারাকে নিয়ে তাদের বাড়িতে ছুটে যায়। তবে যারা সেখানে যাওয়ার আগেই হাশেমের স্ত্রীর মৃত্যু হয়ে যায়। স্ত্রীর মৃত্যুতে হাশেম ভীষণ ভেঙে পড়ে। দেখা যায় হাশেমের একটি ছেলে যে কিনা প্রতিবন্ধী, তাকে দেখাশোনার জন্য তার সবসময় একজন লোকের দরকার ছিল। আর এবার হাশেমের স্ত্রীর মৃত্যু হয়ে যাওয়ার কারণে সবাই এই নিয়ে চিন্তায় পড়ে যায় যে কে এখন এই ছেলেটাকে দেখাশোনা করে রাখবে, কারণ হাশেম কাজের জন্য প্রায় সময় গ্রামের বাইরে যেত। তখন গ্রামপ্রধান ও মৌলভী সোরাইয়াকে জানায় যে সে যদি ওই ছেলেটাকে দেখাশোনা করে তাহলে তাকে বেশ ভালো অঙ্কের টাকা দেওয়া হবে। আর সোরাইয়াও তখন তাদের কথায় রাজি হয়ে যায়। সে এবার সিদ্ধান্ত নেয় যে সে হাশেমের বাড়িতে কাজ করবে আর সেই বেতনের টাকা দিয়ে নিজের মেয়েদেরকে বড় করবে। তবে তার কোনো ধারণাই ছিল না যে এসবের পেছনে আলী আর মৌলভী রয়েছে। তারা এই সব কিছুই প্ল্যান করেই করছিল। আর তাদের এই ভয়ঙ্কর প্ল্যানটা সামনে গেলে আমরা সম্পূর্ণ জানতে পারবো। সোরাইয়াকে দেখা যায় সে বন দিয়ে হাশেমের বাড়িতে কাজবাজ করতে শুরু করে আর সাথে সে ছেলেটারও দেখাশোনা করছিল। কিন্তু হাশেমের সাথে সে তেমন কোনো কথাবার্তাই বলতো না। তবে আলী সবসময় সোরাইয়ের উপর নজর রেখেই যাচ্ছিল। এরপর একদিন রাতের বেলা আলী আর মৌলভী একে অপরের সঙ্গে কথা বলছিল। আর এখানেই তাদের কথাবার্তা থেকে তাদের সেই ভয়ঙ্কর প্ল্যানের ব্যাপারটা খোলসা হয়। আসলে তারা প্ল্যান করে সোরাইয়াকে হাশেমের বাড়ি এই জন্যই কাজে ঢুকিয়েছিল যাতে করে তারা কোনোভাবে হাশেমের সঙ্গে সোরাইয়ের অবৈধ সম্পর্ক তৈরি করতে পারে। আর সেটা একবার হয়ে গেলেই আইন অনুসারে সোরাইয়াকে পাথর নিক্ষেপ করে মৃত্যু দেওয়া হবে। আর একবার তেমন কিছু ঘটলে আলী মুক্ত। এমনকি তখন তাকে তালাকের জন্য কোনো টাকাই খরচ করতে হবে না। সে তখন নিজের ইচ্ছামতো সেই মেয়েটাকে বিয়ে করে নিজের নতুন জীবন শুরু করতে পারবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তবে কিছু না হলেও আলী আর মৌলভী সোরাইয়ার ব্যাপারে খারাপ কথা বলতে শুরু করে। আর দেখতে দেখতে গ্রামের সবাই সোরাইয়া আর হাশেমের অবৈধ সম্পর্ক নিয়ে কথা বলতে শুরু করে দেয়। এদিকে যারা এই কথা জেনে সোরাইয়াকে জানায় যে গ্রামের সবাই বলাবলি করছে যে তোমার আর হাশেমের নাজায়েজ সম্পর্ক রয়েছে। এদিকে আলীকে দেখা যায় সে গ্রামপ্রধানের কাছে গিয়ে সোরাইয়ের ব্যাপারে নালিশ জানায়। তবে সে জানায় এই কথা প্রমাণের জন্য তাদের 2 জন সাক্ষী নিয়ে আসতে হবে। এই কথা শুনে আলী আর মৌলভী হাশেমের কাছে গিয়ে এই মিথ্যা সম্পর্কের কথা সবার সামনে মেনে নিতে বলে। সে হুমকি দিয়ে বলে যদি এমনটা না করে তাহলে তার ছেলেকে মেরে ফেলা হবে। এরপর হাশেম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে তাদের কথা রাজি হয়ে যায়। পরদিন আলী সোরাইয়ার কাছে আসে এবং তাকে কুকুরের মতো মারতে শুরু করে। সে সোরাইয়াকে মারার সঙ্গে সঙ্গে হাশেমের সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেয়। এসব দেখে যারা দৌড়ে এসে সোরাইয়াকে আলীর হাত থেকে ছাড়িয়ে নিজের ঘরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে আলী, গ্রামপ্রধান আর হাশেম চলে আসে। গ্রামপ্রধান হাশেমকে জিজ্ঞাসা করে আলী যেটা বলছে সেটা সত্যি কিনা। আর হাশেমও নিজের ছেলের জন্য মিথ্যা বলে দেয়। সে জানায় তার স্ত্রীর মৃত্যুর পর থেকে সোরাইয়ার সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এরপর দেখা যায় গ্রামের সবাই প্রস্তুতি নিচ্ছিল সোরাইয়াকে শাস্তি দেওয়ার জন্য। তারা মনে করেছিল আজ যদি সোরাইয়াকে তারা শাস্তি না দেয় তাহলে পরবর্তীতে গ্রামের অন্য মহিলারাও খারাপ কাজ শুরু করে দেবে। তবে এই অপরাধের শাস্তি হলো পাথর ছুঁড়ে মেরে ফেলা। এসব দেখে যারা চেষ্টা করছিল যাতে সে সোরাইয়াকে কোনো রকমের ভাবে এই গ্রাম থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে, কিন্তু সোরাইয়া যাতে পালাতে না পারে সেজন্য গ্রামের লোকেরা তাদের ঘরের সামনে পাহারায় বসে যায়। তাই ঘর থেকে বেরোলেই সেই লোকগুলো তাদেরকে ধরে জোর করে পাঠিয়ে দেয়। যারা জানতো সোরাইয়ার কোনো দোষ নেই, কিন্তু তার কাছে এমন কোনো প্রমাণ নেই যার সাহায্যে সে সোরাইয়াকে বাঁচাতে পারবে। এরপর সোরাইয়াকে পাথর ছুঁড়ে মৃত্যুর ঘোষণা শোনানো হয়। এই কথা শুনে এবার সোরাইয়াও নিজের নিয়তি কবুল করে নেয় আর নিজের ছোট্ট 2টি মেয়েকে জড়িয়ে তাদের থেকে চিরবিদায় নিয়ে নেয়। আর একেবারে বিয়ের কনের মতো বোরকা পরে রওনা দেয় তার জীবনের অন্তিম যাত্রার জন্য। তবে সে যাওয়ার আগে তার মেয়েদেরকে বলে যায় তোরা বড় হলে অবশ্যই এটা প্রমাণ করিস যে তোদের মা নির্দোষ ছিল। এরপর গ্রামের লোকজন সোরাইয়াকে মারার জন্য নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যেতে থাকে।
যাওয়ার পথে সোরাইয়ার চোখ পড়ে হাশেমের দিকে। তবে হাশেম কিছুতেই সোরাইয়ার চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ সে নিজের ছেলের জন্য সোরাইয়ার সঙ্গে যেটা করেছে সেটা উপরওয়ালা কখনোই ক্ষমা করবে না। সে ভেতরে ভেতরে অনুশোচনায় ভুগতে শুরু করে, কিন্তু সেটা ভাবতে থাকে সে যা করেছে সেটা তার ছেলের জন্য। এরপর সোরাইয়াকে শাস্তির জায়গায় নিয়ে গেলে সেখানে গ্রামের সব লোকেরা জড়ো হয়। এরপর মৌলবী সবার সামনে ভাষণ দিয়ে বলে যে সোরাইয়াকে পাথর ছুঁড়ে মারলে তাদের গ্রাম আবারও পাপমুক্ত হয়ে যাবে। সে আরও জানায় কেউ যেন ভুল করেও তাদের প্রতি কোনো দয়া না দেখায়। তবে মৃত্যুর আগে গ্রামপ্রধান সোরাইয়াকে শেষবারের মতো নিজের ইচ্ছামতো কিছু বলতে বলে। তখন সোরাইয়া বলে, এই গ্রামের প্রতিটা ধূলিকণা থেকে শুরু করে আকাশ বাতাস, এমনকি আল্লাহ জানে আমি নির্দোষ। আমাকে আজ বিনা অপরাধে এমন শাস্তি দেওয়া হচ্ছে, তবু এই গ্রামের সবাই আমার উপরে জুলুম করছে। এর জন্য গ্রামের সবাই তাদের শাস্তি অবশ্যই পাবে, আর আল্লাহর আদালতে আমি এই গ্রামের সবার নামে নালিশ করব। তবে সেই গ্রামের সবাই তার কোনো কথায় পাত্তা দেয় না। তারা সবাই সোরাইয়াকে মারার জন্য স্লোগান দিতে শুরু করে। এরপর গ্রামপ্রধানের নির্দেশ মতো সেখানে একটা গর্ত করে সোরাইয়াকে বেঁধে সেখানে অর্ধেক পুঁতে দেওয়া হয়। এরপর মৌলবী সোরাইয়ার বাবাকেই তার উপরে পাথর ছোড়ার নির্দেশ দেয়। এদিকে সোরাইয়াকে যখন তার বাবা পাথর মারতে যাবে, তখনই যারা সামনে চলে আসে আর সবাইকে এইসব করতে বারণ করে। সে চিৎকার করে জানায় সোরাইয়া নির্দোষ, সে কিছুই করেনি। কিন্তু এই নির্দয় লোকেরা তার কোনো কথাই মেনে নিতে পারছিল না, আর তাকে টানতে টানতে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এমনকি সে তো এটাও বলতে থাকে যে সোরাইয়াকে ছেড়ে তার পরিবর্তে তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু কেউই তার কোনো কথাই শুনছিল না। দেখা যায় সোরাইয়ার বাবা অনেকটা বয়স্ক একজন লোক, তবে সে সমাজের চাপে পড়ে বাধ্য হয়ে সোরাইয়ার দিকে পাথর ছুঁড়ে মারে। সে কাঁপা কাঁপা হাতে পরপর 3 বার সোরাইয়ার দিকে পাথর ছুঁড়ে মারলেও তার মধ্যে একটাও সোরাইয়ার গায়ের দিকে লাগে না। এসব দেখে সেখানে থাকা একজন মহিলা বলে ওঠে, পরপর 3টা পাথরই সোরাইয়ার গায়ে লাগেনি। মনে হচ্ছে আল্লাহ চায় না এমনটা হোক, হয়তো সত্যি সোরাইয়া নির্দোষ, তাই তাকে এই শাস্তি দেওয়া উচিত নয়। এই কথা শুনে গ্রামপ্রধানও বিশ্বাস করে নিচ্ছিল, তাই সেও আবার এই কাজটা বন্ধ করার জন্য এগিয়ে যেতে শুরু করে। তবে আলী আর মৌলভী এসে তাকে পেছনে নিয়ে যায়, যাতে সে এসব আটকাতে না পারে, নয়তো তাদের প্রাণ ফেল হয়ে যাবে। এরপর মৌলভী আলীর হাতে পাথর তুলে দেয়। আলী সেই পাথর মারতে সোজা সোরাইয়ের মাথায় গিয়ে লাগে, আর সেটা দেখে গ্রামের সব পুরুষরা চিৎকার করে ওঠে। এরপর আলী তার ছেলেদের হাতে পাথর তুলে দেয়, আর ছেলেরাও সোরাইয়ের গায়ে পাথর ছুঁড়ে মারে। এরপর যখন সে হাশেমের হাতে পাথর তুলে দেয়, হাশেম পাথর না ছুঁড়ে তার ছেলেকে সাথে করে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে শুরু হয়ে যায় পুরো গ্রামের মানুষের পাথর ছোড়া। তারা একেবারে বৃষ্টির মতো সোরাইয়ের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই সোরাইয়ের পুরো শরীর রক্তে লাল হয়ে যায়, আর এবার সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই ভাবছিল যে সোরাইয়া হয়তো মারা গেছে, তবে আলী চেক করতে সোরাইয়ের কাছে আসলে বুঝতে পারে সে এখনও বেঁচে আছে, শুধুমাত্র জ্ঞান হারিয়ে ফেলেছে। এটা দেখে সবাইকে চিৎকার করে জানায় যে সোরাইয়া এখনও বেঁচে আছে। এই কথা শুনতেই সেখানে থাকা সবাই আবারও ঝড়ের মতো সোরাইয়ের দিকে অনবরত পাথর ছুঁড়তে শুরু করে, আর এবার সোরাইয়া সত্যি সত্যি মারা যায়। এরপর গ্রামের সবার সাথে সাথে সোরাইয়ের বাবা ও আলী সেখান থেকে চলে যায়। রাত হলে কিছু মহিলা এসে সোরাইয়ের মৃতদেহ পরিষ্কার করে দাফন করে দেয়। তবে রক্তের গন্ধ শুকে কিছু কুকুর সোরাইয়ের শরীরের কিছু অংশ খেয়ে ফেলে। মুভি শুরুতেই যারাকে যে হাড়গুলো মাটি চাপা দিতে দেখা গিয়েছিল সেগুলো সোরাইয়েরই হাড় ছিল। এরপর সিন বর্তমানে শিফট হয়ে যায়, যেখানে এতক্ষণ যারা সোরাইয়ের কথাগুলো বলছিল। এদিকে ফ্রেডরিককে দেখা যায়। এসব শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে, আর এসব শোনার পর সে এটাকে পাবলিশ করার সিদ্ধান্ত নেয় এবং সেই টেপ রেকর্ডারটা সাথে নিয়ে যেতে চায়। তবে যারা ভালো করে জানতো যে গ্রামের এই লোকরা এটা হতে দেবে না, তারা জানতে পারে রেকর্ডারটা ছিনিয়ে নষ্ট করে দেবে, তাই এবার সেই রেকর্ডারটা তার নিজের কাছে লুকিয়ে রাখে। এদিকে আলী মৌলভীর কাছে এসে জানায় পাশের গ্রামের যেই মেয়েটার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল সেটার হবে না, কারণ সে ওই মেয়েটার বাবাকে ফাঁসি থেকে বাঁচাতে পারেনি। অন্যদিকে হাশেমকে দেখা যায় সে সুরাইয়ের মৃত্যুতে বেশ আফসোসের মধ্যে থাকে। সে এবার নিজে সে সব সত্যি কথা গ্রামপ্রধানকে জানিয়ে দেয়। সে বলে দেয় যে সেদিন আলী আর মৌলভীর ভয় দেখানোর কারণে সে বাধ্য হয়ে মিথ্যা বলেছিল। এরই মধ্যে মৌলভী ফ্রেডরিককে যারার বাড়ি থেকে বের হতে দেখতে পায়, আর দ্রুত তার লোকদেরকে সাথে নিয়ে ফ্রেডরিকের পথ আটকে ফেলে। এরপর তারা ফ্রেডরিকের কাছে থাকা সব জিনিসপত্র চেক করতে শুরু করে এবং তার সাথে থাকা সব কাগজপত্রগুলো কেড়ে নিয়ে সেগুলো ছিঁড়ে ফেলে। এরপর তারা ফ্রেডরিককে ছেড়ে দিলে সে তার গাড়ি নিয়ে কিছুটা দূর যেতেই দেখতে পায় যারা সেই ক্যাসেটটা হাতে নিয়ে তার জন্য অপেক্ষা করছে। এরপর ফ্রেডরিক দ্রুত এসে সেই ক্যাসেটটা নিয়ে নেয়। যদিও এগুলো দূর থেকে মৌলভী ও তার লোকেরা দেখেছিল, কিন্তু তারা আসার আগে ফ্রেডরিক সেখান থেকে চলে যায়। আর তখন যারা চিৎকার করে বলতে থাকে, এখন আমার সোরাইয়ের কাহিনী পুরো বিশ্ব জানতে পারবে, সবাই জেনে যাবে আমার সোরাইয়া নির্দোষ ছিল। এই ধর্ম আর নৈতিকতা পুঁজি করে পুরুষরা যেভাবে নারীদের উপর প্রজন্মের পর প্রজন্ম নির্যাতন করে আসছে তারই চাক্ষুষ প্রমাণ হলো এই মুভিটা। তবে কেউ ভিডিওটিকে খারাপভাবে নেবেন না, আমি শুধুমাত্র মুভিটা এক্সপ্লেন করেছি।
যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।